শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জানাই রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি শুভ আজকে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হচ্ছি। ঘটনায় যাওয়ার আগে আশা করি এই গরমে আপনারা সবাই ভালো আছেন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না, আর প্রচুর পরিমাণে জলটা খান। তাহলে আজকের ঘটনা ফেরা যাক। আচ্ছা, ঘটনাটি শান্তনু বলবে। তাহলে চলুন শান্তনুর কাছ থেকে শুনে নেওয়া যাক আরেকটি ভৌতিক ঘটনা। আগের পর্বেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি একটা নতুন জায়গায় জব করছি। সেখান থেকেই আমার সংগ্রহ করে আনা আগের গল্পটি, ঠিক তেমনই আজকের গল্পটিও বেসিক্যালি এটা গল্প না, এটাও একটা ঘটনা। যে ঘটনাটা ঘটে যায় আমারই আর এক অন্য কলিগের সাথে। কলিগের নাম রাজ। ওর বাড়ি বাঁকুড়া জেলাতে, আর ওই বাঁকুড়াতেই ঘটে যায় ওর সাথে এক ভৌতিক ঘটনা। আজকে সেই ঘটনাটাই তোমাদেরকে শোনাব। সালটা ছিল 2017। 2017 সালে আমাদের বন্ধু বা কলিগ যাই বলো না কেন, ও মাধ্যমিক পাশ করে। মাধ্যমিক পাশ করার পরে দেখবে প্রত্যেকটা ছেলেরই সেই সময় বা এখনও প্রায় 2 থেকে 3 মাসের একটা বড় ছুটি থাকে। অল্প বয়সেই আমার ওই বন্ধু বা কলিগ সেই রাজ, ও না সবসময় শরীর চর্চা নিয়ে খুব বিজি থাকতো। তো এই যে সময়টা ও পেয়েছিল, সেই সময়টাতে ও ভেবেছিল যে ওর শরীর চর্চার দিকে আরও বেশি পরিমাণে মনোযোগ দেবে। সেই কারণের জন্যই ও ওর বাড়ির পাশেই একটা জায়গাতে জিমে ভর্তি হয়। আজকের ভৌতিক ঘটনাটা ওই জিমটাকে ঘিরে। কিছু এমন এমন ঘটনা ঘটেছিল ওই জিমটাতে, যা রাজের জীবনে একটা বড় দাগ লেগে গেছিল। 2017 সালে রাজ মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পরেই ও আর ওর আরও 2 বন্ধু মিলে ওই জিমে ভর্তি হয়। জিমে ভর্তি হওয়ার দিন 10 পরে একদিন সন্ধ্যাবেলায় রাজের 2 বন্ধু আর 2 ছেলে আর জিম ট্রেনার ওই জিমে জিম করছিল। হঠাৎই একটা ছেলে বলে বসে যে, দাদা, রানিং মেশিনটা না চলছে না। তো রাজ যখনই এই কথাটা শোনে, ও জিম ট্রেনারকে ডাকে। জিম ট্রেনার আসে, এসে দেখে যে রানিং মেশিনটার প্লাগটাই খোলা। তো সেই জিম ট্রেনার প্লাগটা লাগায় এবং সুইচ অন করে দেখে যে হ্যাঁ এবার চলবে। তো সে ওই ছেলেটিকে বলে যে ঠিক আছে, তুমি এবার জিম করতে পারো, রানিং করতে পারো, তুমি এখন ইউজ করো। তো ওই ছেলেটা যখনই আবার ওই রানিং মেশিনটায় ওঠে, আবার কোনো মতেই সেটা চলে না। তো আবার অবাক হয়ে যায় যে কি হলো। ও আবার সেই ছেলেটাকে ডাকে এবং জিম ট্রেনার আসে, এসে দেখে প্লাগটা আবারও খুলে গেছে। তো সে আবার সেই প্লাগটা লাগায়। কিছুক্ষণ পরে আবার সেই রানিং মেশিনটা বন্ধ হয়ে যায় এবং ওই যে ছেলেটা রানিং করছিল, ও দেখে যে আবারও প্লাগটা খোলা। এটা দেখার পরে সঙ্গে সঙ্গে জিম ট্রেনার বলে, তুমি পাশের মেশিনটা ইউজ করো, এটাকে ইউজ করতে হবে না তোমায়। মানে তুমি বললে যে প্রথমে লাগানো ছিল, তারপরে বন্ধ হয়ে গেল, খোলা, হ্যাঁ, তারপরে লাগিয়ে দিল, আবার খুলে গেল। এক্স্যাক্টলি। আচ্ছা, তো সঙ্গে সঙ্গে রাজ বলে যে দাদা, মেশিনটায় কি হয়েছে? তো জিম ট্রেনার বলে হয়তো প্লাগ লুজ, প্লাগের থেকে খুলে আসছে, এমনি কোনো কারণ নেই। তো ওটা শোনার পরে না ও অতটা, সবারই নর্মালি লেগেছে জিনিসটা।
তো ওরা পাশের মেশিনটায় আবার ইউজ করতে থাকে, আর ওই মেশিনটা ওইভাবেই পড়ে থাকে। ওই দিন সন্ধ্যের পরে আর কিছু হয় না। এরকমভাবে আরও একটা দুটো দিন যাওয়ার পরে আবারও একদিন সন্ধ্যাবেলায়, সেই দিন রাজের দুটো বন্ধুই শুধুমাত্র ওই জিমে ছিল, আর জিম ট্রেনার সেদিন ছিল না। তো তারা জিম করছে, এমন অবস্থাতেই জিমের একটা কোণা থেকে একটা আওয়াজ হয়। হঠাৎ যেন কিছু একটা পড়ল, এবং বেশ ভালো জোরে আওয়াজটা হলো। এবার জিমের ভিতরে না অনেক ভারী ভারী জিনিসপত্র থাকে, সেটা ডাম্বেল বলো বা যাই বলো না কেন তুমি, অনেক ভারী হয়। তো রাজ এবং রাজের দুটো বন্ধু তারা ওই তাদের বডি চর্চা বন্ধ করে দিয়ে তারা দেখতে যায় যে কি পড়লো, যেহেতু জিম ট্রেনার প্রেজেন্ট নেই, যদি কোনো কিছু হয় তাদের ঘাড়েই দোষটা আসবে। তো তো তারা ওই যেদিকে আওয়াজ হয় সেদিকে যায় এবং গিয়ে দেখে সেখানে কিছুই পড়ে নেই। এটা দেখে তারা পিছন ফিরে আসবে, ঠিক এমনই সময় রাজের এক বন্ধু নিচের দিকে চোখ পড়ে এবং সে দেখতে পায় যে তার পায়ের কাছেই একদলা রক্ত, যে রক্তটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু রক্ত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে ওই ছেলেটা রাজের ওই বন্ধুটাকে আর রাজকে ডাকে, বলে, ভাই দেখ, রক্ত পড়ে আছে এখানে। তো রাজ ভাবে যে জিমে রক্ত কোথা থেকে আসবে। তো ও না একটু সাহসী ছেলে, তো সুতরাং অতটা গুরুত্ব না দিয়েই বলে, দূর, যা হবে হবে, জিম শেষ করে নিয়ে তারপরে দাদাকে ফোন করব, দাদাকে বলবো দাদা এরকম জিমের মধ্যে রক্ত পড়ে আছে, কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে। তো ওরা আবার জিম করা শুরু করে। ওরা জিম করছে, বেশ ভালো কথা। তার আগে বলি, ওই দিনটা ছিল শনিবার। জিম করতে করতেই আবার রাজের আর একটা বন্ধুর যেন শরীরটা না কেমন একটা দিচ্ছে না, আজকে খুব ক্লান্তি লাগছে এবং শরীরটা খুব ভারী লাগছে। তো ওই ছেলেটা একটা সাইডে গিয়ে বসে রয়েছে, ও আর কোনো শরীর চর্চা করছে না। তো রাজ দেখতে পেয়ে বলে, কিরে ভাই, তুই জিম করছিস না কেন? তো এই আয় বলছে, না রে, আমার শরীরটা ভালো লাগছে, খুব শরীরটা ভারী ভারী লাগছে। তার মধ্যে দাদাও নেই, আজ যদি কিছু হ্যামস্ট্রিং হয়ে যায়, যদি কোথাও মাসেল পেইন হয়, দরকার নেই, আজকে আর করবো না। তো রাজ বলে, কোথায়, তোর কি কোথাও ব্যথা করছে? বলছে, না, ব্যথা করছে না, আমার কেমন একটা শরীর ভারী ভারী লাগছে। তো রাজ জানতো যে ওর ওই বন্ধুটা রক্ত দেখলে ও একটু ভয় পায়। তো বলে, তুই রক্ত দেখেছিস না, ওই জন্য তোর নাম হচ্ছে, ওটা মাথা থেকে বাইরে রেখে আয়, কিছু হবে না। আর একদমই এভাবে বসে থাকিস না, এটাতে সমস্যা হবে। তুই বসে থাকলে আমরা দেখে সেটা আমাদেরও অলসতা লাগবে, তুই অন্তত কিছু না কিছু কাজবাজ কর। তো ওর ওই বন্ধুটা একটা ছোট ডাম্বেল নিয়ে বসে বসেই ও ডাম্বেল নিয়ে নিজের মাসেল পুশ আপ করছে। করতে করতেই ও হঠাৎ দেখতে পায় যে একটা জিমে দেখবে অনেক বড় বড় কাঁচ লাগানো থাকে, এবং ওই কাঁচের সামনে গিয়ে অনেকে মাসেল গেইন করার জন্য ওখানে গিয়ে বডি বিল্ডিং করে। তো দেখতে পায় যে একটা কাঁচের ভিতরেই একটা কোণার দিকে একটা জন্য ছোট স্পট মতো। তো ও দেখতে পেয়ে না কাঁচটার দিকে এগিয়ে যায়
এবং কাছে গিয়ে দেখে যে ওই জায়গাটা না একদম কোণার দিকে একটা জায়গায় যেমন লাল ভাব হয়ে আছে। তো আবার রাজকে ডাকে এবং আর একটা ছেলে যে ছিল রাজের বন্ধু ওকেও ডাকে, এদিকে আয়। ওরা আসে এবং এসে দেখে জিনিসটা। দেখার পরে রাজকে বলে, রাজ এটা রক্ত না? তো রাজেরও মনে হয়েছে ওটা রক্ত, কিন্তু যদি এরা ভয় পায় আর অলরেডি ওই ছেলেটা আগেই রক্ত দেখেছে। রক্ত দেখেছে এবং রক্ত দেখলে ওর ভয় লাগে, বলে হ্যাস ওটা রক্ত কোথায়? ওই পিছনটায় হয়তো কোনো কারণে জং ধরে গেছে, ওই জন্য লালচে লালচে ভাব লাগছে। তুই বাদ দে, তুই আয় জিম কর, অনেকক্ষণ তো বসলি, আমার সাথে একটু হেল্প কর আর নিজেও জিম কর। তো রাজ কিন্তু জিনিসটা কিছুটা বুঝতে পেরেছিল, তো বুঝতে পেরেও ও কিছু গুরুত্ব দেয় না। আবার মিনিট 10 যেতে পারেনি, হঠাৎই রানিং মেশিনটা হঠাৎ চালু হয়ে যায়। তো যেই আচমকা চালু হয়ে গেছে না, সবাই ভয় পেয়ে গেছে যে কেউ চড়ছে না, কিছু না, বন্ধ করা সমস্ত কিছু হঠাৎ করে চালু হলো কেন? এবং সেই মেশিনটাই চালু হয়েছে যে মেশিনটা আগের দিন চলছিল না। তো রাজ একটু অবাক হয়ে যায় এবং বাকি দুটো ছেলেও রাজকে বলে যে ভাই আজকে হচ্ছেটা কি? এখানে রক্ত, এই মেশিন চলছে, তার মধ্যে আবার সুখেন বলছে কিনা ওই কাচের মধ্যে রক্ত। কি সব বলছিস তোরা? তো আমার তো ভয় লাগিয়ে দিচ্ছিস। এই কথাবার্তা ওদের মধ্যে হতে না হতেই হঠাৎ একটা লাইট, দেখবা জেনারেলি যে এলইডি বাল্বগুলো না, ওগুলো কিন্তু একদম হোল্ডারের সাথে সেট থাকে, ওই লাইট খুলে পড়ে গেছে। এবার যখন একটা লাইট খুলে পড়ে যায়, হঠাৎ ওই জায়গাটা পার্টিকুলার ওই জায়গাটা অন্ধকার হবে, ওই জায়গাটা অন্ধকার হয়েছে। আর যে কোনো মানুষের বলো আচমকাই এত কিছু হচ্ছে, যে কেউ ভয় পাবেই পাবে, সে যতই সাহসী হোক না কেন। তো সবাই ওরা একটু ভয় পেয়ে যায়। তো তখন সুখেন বলে যে দেখ, তোরা আর থাকিস না, আমিও থাকতে চাইছি না, চল বেরিয়ে যাই। কিন্তু রাজের তো শরীর চর্চা একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল সে সময়। রাজ বলে যে না, আমি পুরোটা আজকে করব, তবেই যাব। তোরা দরকার পড়লে না করে বসে থাক, আমাকে অন্তত জিমিংটা করতে দে। তো রাজ জিম করতে থাকে আর সাথে সাথে রাজের বন্ধু সুখেন ও যেখানে বসেছিল সেখানেই বসে থাকে। আর এক বন্ধু অমিত রাজকে সাহায্য করতে থাকে। তো এরকম ভাবে বেশ খানিকক্ষণ চলতে না চলতে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ওদের ওই জিমটা ছিল গ্রাউন্ড ফ্লোরেই, কিন্তু গেটটা লক ছিল সে সময়। তো কলিং বেল চাপতে না চাপতেই সুখেন চলে যায় গেটটা খুলতে। গেটটা সুখেন খোলে, দেখে জিম ট্রেনার দাদাটা এসছে। তো আসার সঙ্গে সঙ্গেই সুখেন সমস্ত কিছু বলে যে দাদা আমার সাথে জানো তো, আমাদের সাথে আজকে এই এই জিনিসটা হয়েছে। তো রাজ বলে না গো দাদা, তেমন কিছু না, এরা ভয় পাচ্ছে, ওখানটায় একটু রক্ত পড়ে আছে, তুমি একটু কাউকে পারলে দিয়ে মুছিয়ে দিও। দাদা বলে যে কোথায় রক্ত, চল তো দেখি কোথায় মুছতে হবে। তো ওই দাদাই একটা মফ নেয়, মফ নিয়ে সেখানটায় যায়। সেখানে গিয়ে দেখে কোনো রক্ত পড়ে। সবচেয়ে অবাক করা বিষয় ওখানটায় সবার লাগে যে ওরা তিনজনেই দেখেছে ওখানে রক্ত পড়েছিল, রক্তটা বেশ খানিকটা শুকনো ছিল, সেখানে কোনো রক্ত নেই। তো দাদা সেদিন ওদেরকে বলে যে তোরা ভুল দেখেছিস, ছাড় বাদ দে, আজকে আর জিম করতে হবে না, বাড়ি যা। আর তোরা বেশিক্ষণ থাকার দরকার নেই, চুপচাপ বাড়ি যা, বাড়ি পৌঁছে সবাই আমাকে ফোন করবে।
এটা বাকি দুটো ছেলে সুখেন আর অমিত নর্মালি নিলেও রাজের মনের মধ্যে সেটা নর্মালি লাগেনি। ও ভেবেছে যে কিছু না কিছু তো একটা ব্যাপার তার মানে এখানে আছে। দাদা হঠাৎই বলে দিল যে বাড়ি চলে যায় এখনই, আর বাড়ি পৌঁছে ফোন করতে দাদা কোনোদিন বলে না, আজ কেন বলছে। তো রাজ আস্তে আস্তে খোঁজ করতে থাকে যে ওখানটায় কিছু কি আছে বা কি হয়, হঠাৎ এমন এমন জিনিসগুলো কেন ঘটে। তো কিছুই খুঁজে পায় না সে সময়। এইভাবে আবার একটা সপ্তাহ কেটে যায়। পরের সপ্তাহতেও ঠিক শনিবার দিনই রাজ এবং রাজের দুই বন্ধুর দেরি হয়ে যায় সেদিন জিমে আসতে। তখন ঘড়ির কাঁটায় প্রায় 7:30 বাজে। রাজ এবং ওই দুটো বন্ধু তখন গিয়ে জিমে পৌঁছায়। আর এদিনও সেই জিমে দাদা প্রেজেন্ট ছিল। একজন বয়স্ক লোক যিনি ওই জিমটা পরিষ্কার পরিচর্যা করে সেই শুধুমাত্র ছিল, আর কেউ নেই। তো তিনি পরিষ্কার করে দিয়ে বলে, বাবা আমি চলে যাচ্ছি, কালকে সকালে আমি আসবো, আর দাদা খানিকক্ষণ পরে আসবে, বন্ধ করবে কিন্তু তোমরা দেরি করেছো আজকে, এবং যা করার তাড়াতাড়ি করো। তো তাড়াতাড়ি এই কথা বলে ওই লোক চলে যায়। ওই লোক চলে যাওয়ার পরে হঠাৎ বেশ খানিকটা সময় গেছে, তখন হঠাৎ করে দেখছে যে কেউ একটা আওয়াজ করছে, ইয়া ইয়া করে আওয়াজ করছে, না কোনো কিছু ভারী কিছু তুলছে। হ্যাঁ ওই জন্য খুব ভারী কিছু একটা তুলছে। মানে দেখবে মানুষ কিন্তু যারা এই বডি বিল্ডিং করে তাদের মনে হয় মুখ থেকে এরকম আওয়াজ বেরোয়। তো ও ভাবে যে কেউ একটা হয়তো পিছনে রয়েছে, কিন্তু আওয়াজটা কন্টিনিউ আসছে। আর হঠাৎই ধপ করে একটা আওয়াজ হয়। এবার জিমের মধ্যে জিম ট্রেনার নেই, সাধারণত মানুষের মধ্যে মধ্যে আসবেই যে কি হলো ছেলেটার। তো রাজ গিয়ে দেখে কেউ নেই ওখানে, আর পড়ে রয়েছে একটা বড় ডাম্বেল, যে ডাম্বেলটা ওখানে মাটিতেই পড়ে রয়েছে, এবং ডাম্বেলটাতে দুটো স্পষ্ট হাতের ছাপ, সেটা রক্তের ছাপ তার সাথে। রাজ জিনিসটা দেখে ওর ওই বাকি দুটো বন্ধু কাউকেই আর বলে না। ও জানতে পেরে গেছে যে এখানটাতে কিছু না কিছু তার মানে আছেই আছে। আগের দিন রক্ত দেখেছে, আজকে ডাম্বেলে রক্ত দেখছে, আর পার্টিকুলার শনিবারেই তারা দেখছে। বেশ ভয়ানক জিনিসটা হয়ে গেছে ওর কাছে। তো ও কি করে, ও সঙ্গে সঙ্গে ওই দিক থেকে সরে এসে ও আজকে চুপচাপ বসে রয়েছে। ও বসে রয়েছে, তো এই দেখে সুখেন হঠাৎ করে বলে বসে যে ভাই তুই বসে রয়েছিস কেন, তুই জিম কর। সুখেন এ কথা শুনে রাজ বলছে যে না ভাই আমি জিম করবো না, আমার ভালো লাগছে না আজকে। তো আবার সেই দেখা দেখি অমিত বলছে তুই জিম কর। এরকম বেশ খানিকক্ষণ চলছে ওদের মধ্যে কথা কাটাকাটি, এই আয় জিম কর, হ্যাঁ ডাম্বেলটা ছড়িয়ে রেখেছিস, জিম কর, হ্যাঁ তুই জিম না করিস অন্তত বডি স্ট্রেচিং কর, এরকম কথা ওদের মধ্যে হচ্ছে। আজকেও সেম জিনিসটা হয়, ওই যে রানিং মেশিনটা, সেই রানিং মেশিনটা আজও হঠাৎ চলে যায়। তখন রাজ ভয় পেয়ে যায়, ওর আর সাহস কাজ করে না। ও সঙ্গে সঙ্গে ওর বন্ধুদেরকে বলে যে ভাই তুই চল, এখানে থাকবো না, এখানে ভালো লাগছে না আমার, তোরা চল। বলছে কেন? বলছে না তুই চল, এখানে কিছু একটা ব্যাপার আছে। ওরা সবাই ওই জিম থেকে বেরিয়ে যায় এবং দাদাকে ফোন করে বলে, দাদা তুমি এখনো আসোনি, জিমটা খোলা রয়েছে, তুমি এসে বন্ধ করে দিও। তারপর থেকে ওই জিমে আর রাত যায়, কোনোদিনই আর যায় না। কারণ তার দুদিন পরেই রাত জানতে পারে ওই জিমেতেই একটা ছেলে জিম করত।
সেই ছেলেটা জিম করাকালীনই এতটাই বডি ওর, মানে বেশ ভালো মাসেলফুল ছেলে ছিল, আর ও খুবই পরিমাণে ওয়েট লিফটিং করতো। ওয়েট লিফটিং করতে করতে একদিন হঠাৎই ওর নাক থেকে রক্ত পড়ে ও ওখানেই নাকি অজ্ঞান হয়ে যায়। তো জিম ট্রেনার ওই দাদা ওদেরকে নিয়ে, ওই ছেলেটাকে নিয়ে হসপিটালে যায়, এবং ছেলেটার এতটাই পরিমাণে সেদিন জিম করে ফেলেছিল যে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ছেলেটা নাকি মারা গিয়েছে। এবং ওই ছেলেটারই নাকি পার্টিকুলার ওই মেশিনটা, যে রানিং মেশিনটা চলেও চলে না মাঝে সাঝেই, ওই মেশিনটা নাকি ওই ছেলেটাই ইউজ করত। আর ওই জিমে রাত 8:30টার পরে কেউ থাকে না, ওই কারণের জন্যই, যাতে মাঝে সাঝেই নাকি এই সমস্ত জিনিসগুলো ঘটে। তো পরে রাজ ওই দাদাটাকে, জিম ট্রেনার দাদাটাকে জিজ্ঞাসা করে যে দাদা তুমি সেদিন আমাদেরকে বললে না কেন, কি হয়েছিল না হয়েছিল, তুমি আমাদেরকে পুরো ঘটনাটা বল। দাদা সেদিন আর কোনো কথা বলেনি, কিন্তু শুধু রাজ জানতো যেহেতু, তো জানতে পেরে ওর আর কোনোদিনই যায়নি সেই জিমে আর। এবং ও আরও একটা জিনিস জানতে পারে, যে ওই যে জিমটা ছিল, ওই জিমটা ছিল একটা লোকের, যে অন্য একজন জিম ট্রেনার ছিল। সেই লোকেরও নাকি খুব জিমের প্রতি একটা বিশাল জ্ঞান ধারণা ছিল তার। সেই লোকও নাকি ওই জিমেতেই জিম করতে করতে মারা গিয়েছিল। তারপর থেকে রাজ এবং রাজের ওই বন্ধুরা কেউ কোনো দিনই আর ওই জিম, তারা জিম হয়তো এখনো করে, এখনো পর্যন্ত তারা জিম করে, কিন্তু ওখানে আর। আজকের ঘটনাটা আমার এতটুকুই ছিল। কেমন লাগলো শুভ তুমি অবশ্যই বলো, এবং আমাদের দর্শকদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। না সত্যি, জিম নিয়ে আগেও আমাদের চ্যানেলে এসেছে, বাট এই গল্পটা না একটু অন্যরকম লাগলো আমার কাছে। আশা করি সকল দর্শকদেরও ভালো লাগবে, আর সবাই কমেন্ট করবেন, জানাবেন গল্পটি কেমন লাগলো আপনাদের। আবার একটা জিমের নতুন ঘটনা। তাহলে চলুন, শুভরাত্রি।